ইস, বৌমা, দিল তো ভোর ভোর আমাকে ছুঁয়ে। আবার শুদ্ধ হতে হবে আমাকে সব ছেড়ে ছুঁড়ে। বলি, কবে যে কাণ্ডজ্ঞান হবে তোমার? মাথা নিচু করে শাশুড়ি নীনাদেবীর কথার উত্তরে বৌমা টুয়ান বলেন, আমি একদম বুঝতে পারিনি মা। ভেবেছিলাম সকালে স্নান সেরে এসে রান্নাঘরে ঢুকবো। আজ তো পয়লা বৈশাখ, কত কাজ পড়ে আছে, তাই ওদিকেই যাচ্ছিলাম তাড়াহুড়ো করে। আচ্ছা, আপনি না হয় এই কাপড় ছেড়ে অন্য কাপড় পরে পুজোয় বসুন। চিন্তা করবেন না, আমি ওগুলো এক্ষুনি ধুয়ে দিচ্ছি। সেটাই বটে, ধুলেই যদি সব পাপ চিরতরে মুছে ফেলা যেত, তাহলে এতদিনে ঠিক এই চ্যাটার্জি বাড়ির সাফসুতরো হয়ে যেত পুরোপুরি। সবই কপাল। সেই জবে থেকে আমার খোকন তোমাকে বিয়ে করে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে, সেই থেকে অলক্ষিন্দরও পিছু ছাড়ছে না আমাদের। আজ পর্যন্ত একটা সন্তানের মুখ পর্যন্ত দেখতে পারলাম না। বংশধর আসা তো দূরের কথা। জাজিয়ে উঠে বললেন নীনা দেবী। টুয়ান মৃদু কণ্ঠে জানায়, এমন করে বলবেন না মা, আপনার অজানা তো কিছুই নেই। আমার দিক থেকে মা হতে কোনো অসুবিধা ছিল না। আপনার ছেলেও ডাক্তারি রিপোর্টের কিছু লুকায়নি আপনার থেকে। বুঝতেই পারছেন অসুবিধাটা আসলে কার। খবরদার বলছি বৌমা, রাখো তোমার ওই সাইপাস রিপোর্ট। বাজার মেয়ে মানুষ হয়ে আমার খোকনের ঘাড়ে জাকিয়ে বসেছ সেই কলেজ জীবন থেকে। এতটাই মোহিনী জাদু করেছ ওর উপর যে আর শেষমেশ ও তোমাকে ঝেড়ে ফেলতে পারেনি। আর তোমার মা হবার দোষ ঢাকতে খোকা নিজেকেই নিজের দোষারোপ করে, সেই সাথে তুমিও ওকে দুষছ। আমার হয়েছে যত জ্বালা, যত সব উটকো আপদ। অলক্ষণীদের সাথে ঝামেলা করতে করতে পয়লা বৈশাখের পুজোয় বসতে কত যে দেরি হয়ে গেল বাপু। নাও সরে যাও এখন আমার পথ থেকে। এই বলে টুয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন উনি। পাটা একটু টলে যায় টুয়ানের। কাঠের রেলিংটা ধরে নিজেকে কোনো মতে সামলে নিয়ে একরাশ মন খারাপকে সঙ্গী করে স্নানের ঘরে ঢোকে টুয়ান। অবশ্য আজ প্রথম নয়, শাশুড়ি নীনাদেবীর এই বাক্যবাণ শুনে আসছে ও গত 2 বছর ধরে। আসলে ঠিক যখন থেকে উনি জানতে পেরেছেন টুয়ান আর ওর স্বামী পরমের মধ্যে কোনো সন্তান আসবে না, সেই থেকে ওকে অপয়া, বাজা এসব বদনাম জুটেছে কপালে। যদিও মা হতে না পারার দোষটা ওর নয়, বরং পরমের। সেটা নীনাদেবী বুঝেও বুঝতে চান না একেবারেই। তবুও টুয়ান আর পরম চেষ্টা চালাচ্ছে বাড়ি থেকে চলে না যেতে। সব একান্নবর্তী সংসার যখন ভেঙে যাচ্ছে, তখন যদি অন্তত একটা পরিবারকে বাঁচিয়ে রাখা যায়, এই চিন্তাভাবনার বশবর্তী হয়ে। কিন্তু এভাবে আর কতদিন চলবে বা চালাতে পারবে ওরা? এলোমেলো চিন্তা মাথায় নিয়ে ভিজতে থাকে টোয়ান। এমন সময় নাকে আসে পায়েসের হালকা পোড়া পোড়া গন্ধ। অলি মানে ওর ননদ কোথায় যে গেল পায়েস বসিয়ে। পায়েস পড়তে বসেছে সেদিকে হুঁশ নেই। ঝটপট বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে ছোটে টোয়ান। ওভেন বন্ধ করে পায়েস নামাতে থাকে ও কাচের বাটিতে। ততক্ষণে হালকা পোড়া গন্ধ পেয়ে ঠাকুর ঘর থেকে নেমে এসেছেন নীনাদেবী। চিৎকার করে বলে ওঠেন, গেল গেল, সব গেল আমার। ওই বাজার মেয়ে মানুষের ছোঁয়া ভোগ আমি ঠাকুরকে কিভাবে নিবেদন করব? সাধে কি বলে কলিকাল, অমঙ্গল, ঘোর অমঙ্গল লেগেছে। না মা, আসলে পায়েসটা প্রায় পুড়ে যাচ্ছিল। ওলে দিদিভাই যে কোথায় গেছে তাই আমি এসেই নামিয়ে দিলাম। আমার ছোঁয়া কাটাতে হলে আপনি পায়েসে একটা তুলসী পাতা দিয়ে শুদ্ধ করে নিন না। একেবারে পুড়ে নষ্ট হয়ে যেত, তার থেকে এটা তো ভালো হলো, তাই না? টুয়ান বলে ওর শাশুড়ি মাকে। কাটাকাটায় পড়ে নীনাদেবী বলেন, থাক বৌমা, তোমার থেকে আর ভালো মন্দ জ্ঞানটা আমি নিতে যাব না। আমার মুখে মুখে চোপা করা হচ্ছে আবার। তোমার মতো মেয়ে মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হয় বাড়ি থেকে, বুঝলে? নীনাদেবীর কথা এবার আর সহ্য করতে পারে না টোয়ান। এক ছুটে দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিল ও। এমন সময় ওর সামনে এসে দাঁড়ায় স্বামী পরম। তারপর ওর হাত দুটো ধরে বলে, চলো টোয়ান। কোথায় যাব পরম? আশারানো হোমে যাবে এখন আমার সঙ্গে। ওখানে যে একজন নতুন অতিথি অপেক্ষা করছে তোমার জন্য। তারপর ওখান থেকে তোমার আর আমাদের নতুন ঠিকানায় যাব, এখানে আর নয়। এত বড় শহরে কোথাও না কোথাও একটা আশ্রয় ঠিক জুটে যাবে আমাদের। পরম, আমি তো তোমার এসব কথার মানে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আশারানো নামে একটা শিশুদের হোমের কথা তুমি বেশ কয়েক মাস আগে আমাকে বলেছিলে বটে, কিন্তু ওখানে কে আছে? টুয়ান বলে অবাক হয়ে। পরম বলে, একটা ছোট্ট ফুটফুটে মেয়েকে তোমার কোলে নিয়ে আসব আজকের শুভ দিনে, বুঝতে পারলেন? এই পৃথিবীতে ওর পরিচয় হবে ও শ্রীমতী টুয়ান আর পরমের সন্তান। ছেলে পরম আর টুয়ানের কথা শুনে রাগে চোখ দুটো জ্বলে ওঠে নীনাদেবীর। গজগজ করে উঠে বলেন, কাকে তুই নিজের মেয়ে বলে এই বাড়িতে জায়গা দিবি খোকন? না জানি কার না কার পাপ
আস্তা করে জঞ্জাল, সে কিনা আসবে এই চ্যাটার্জি বাড়ি? মা, তুমি বোধহয় ভালো করে শোনোনি আমার কথা। বলতে বাধ্য হচ্ছি, এই পৃথিবীতে কেউ জঞ্জাল নয়, প্রত্যেকে অমৃতের সন্তান। আর কোনো কেউ তার জন্মের জন্য দায়ী নয়, একমাত্র দায়ী তার কর্মের জন্য। ওইটুকু দুধের শিশুর কোনো দোষ নেই। আর তুমি তোমার ঘরের লক্ষ্মী টুয়ানকেই তার যোগ্য সম্মান দিতে পারো না, আরেকজন লক্ষ্মীকে এই বাড়ি নিয়ে আসবো, এই চিন্তা ভুলেও করো না। তুমি থাকো চ্যাটার্জি বাড়ির বস্তা পোষা গুণধারা চিন্তা ভাবনা নিয়ে। আমরা আমাদের মতো করেই ভালো থাকবো। তবে আমার আর টুয়ানের পক্ষ থেকে আমাদের নতুন ঠিকানার দরজা তোমাদের জন্য খোলাই থাকবে। ইচ্ছে হলে এসো, দেখবে একরাশ খোলা বাতাস পাবে ওখানে, পরম বলে ওর মায়ের কথার উত্তরে। খোকন, তুই আমার মুখের উপর এতগুলো কথা বলতে পারলি? নিশ্চয়ই তলে তলে তোর বউয়ের যুক্তিতে। নীনা চমকে উঠে বলেন। মৃদু হেসে পরম বলে, সত্যি কথাগুলো বলার জন্য কারোর কোনো যুক্তির দরকার হয় না মা। তুমি একদিকে বাইরে ঘটা করে পয়লা বৈশাখের পুজো করছো, কিন্তু তার মন থেকে গুরুত্ব উপলব্ধি করার দরকার নেই, তাই তো? পুরনো ধ্যান ধারণা যার সমাজের পথ অবরুদ্ধ করে, সেই সবকিছুকে সুচিতার আগুনে পুড়িয়ে আত্মশুদ্ধি করার নামই তো পয়লা বৈশাখ। পারলে একটু অন্যভাবে ভেবে দেখো। চলো টুয়ান, আর দাঁড়িয়ে থেকো না। বাধা বিপত্তি কাটিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে ওরা দুজনে। একসাথে নতুন প্রভাতের সূর্যের আলো গায়ে মেখে পথ হেঁটে ওরা পৌঁছায় আশার আলো হোমে। ছোট ছোট শিশুদের কলকাকলিতে তখন ভরে উঠেছে চারদিক। টুয়ান এক ছুটে কোলে তুলে নেয় একটা নরম তুলতুলে প্রাণকে, চমতে চমিতে ভরিয়ে দেয় ওকে। এই প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করে ও। পরম টুয়ানের কাঁধে বরসার হাত রেখে ওর পাশে দাঁড়ায়। হোমে তখন শুরু হয়েছে নববর্ষ উপলক্ষে বর্ষবরণের অনুষ্ঠান। জনৈক শিল্পীর গলায় ভেসে আসে রবি ঠাকুরের গান। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। প্রিয় ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।